নমস্কার, আমি রানা সরকার। ফিরে এলাম দ্বিতীয় ক্লাস নিয়ে, যেখানে রয়েছে বাছাই করা সেরা 20টি প্রশ্ন, যা চাকরিতে আসার সম্ভাবনা প্রবল। আপনারা সঙ্গে থাকুন। এই 20টি প্রশ্ন আলোচনার আগেই আপনারা প্রত্যেকটি প্রশ্নের আমার উত্তর দেওয়ার আগেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন 20টির মধ্যে আপনারা ঠিক কত নম্বর পাচ্ছেন। আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় আসা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, পেনিসিলিন কে আবিষ্কার করেন? এ জি জোসেফ, বি এ ওভার্ট, সি পাস্কেল, ডি এ ফ্লেমিং। এর উত্তর হয়ে যাবে এ ফ্লেমিং, অর্থাৎ আলেকজান্ডার ফ্লেমিং। আর যে পাস্কেল আছে, এই পাস্কেল কি পরীক্ষা অনেক সময় আসতে পারে, চাপের একক কি? এই পাস্কেল হচ্ছে চাপের একক। চলে আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে। সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হলো? এ 100তম সংশোধন, বি 105তম সংশোধন, সি 102তম সংশোধন, ডি 101তম সংশোধন। এর উত্তর হয়ে যাবে 101তম সংশোধন। এই 101তম সংশোধন অর্থাৎ এটি হয়েছিল 2016 সালে পাস, আর লাগু অর্থাৎ চালু হয়েছিল কবে? 1 জুলাই 2017 সালে। 2017 সালে চালু হয়েছিল। জিএসটি পুরো নাম কি? জিএসটি পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। যা বাংলায় করলে হচ্ছে পণ্য ও পরিষেবা কর। চলে আসি তৃতীয় প্রশ্নে। 2025 এশিয়ান ইউথ গেমসে মোট কয়টি পদক জিতেছে ভারত? এ 24টি, বি 48টি, সি 35টি, ডি 23টি। এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স, পরীক্ষায় আসার মতন প্রশ্নপত্র বানানো হচ্ছে, যতটা মডারেট রাখার চেষ্টা করছি। আর এর উত্তর হয়ে যাবে 48টি। এই 48টি পদকের মধ্যে ভারত 13টি সোনা জিতেছে। আর যদি প্রশ্ন আসে 2025 এশিয়ান ইউথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি অনুষ্ঠিত হয়েছিল মানামা, বাহারিনে। কোথায়? বাহারিনে। চলে আসি চতুর্থ প্রশ্নে। কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? এ লর্ড কার্জন, বি লর্ড ডালহৌসি, সি লর্ড ওয়েলসলি, ডি লর্ড কর্নওয়ালিস। এর উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলসলি। তিনি কত সালে এটি প্রবর্তন করেন? 1798 সালে। এই নীতি প্রথম কে স্বাক্ষর করেন? হায়দ্রাবাদের নিজাম প্রথম স্বাক্ষর করেন। চলে আসি পঞ্চম প্রশ্নে। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? এ থাইরয়েড, বি পিটুইটারি, সি অগ্ন্যাশয়, ডি অ্যাড্রিনাল। মিশ্র গ্রন্থি হচ্ছে সি অগ্ন্যাশয়। আর এখানে রয়েছে পিটুইটারি। পিটুইটারি এই গ্রন্থিটাকে বলা হয় প্রভু গ্রন্থি। যদি প্রশ্ন আসে প্রভু গ্রন্থি কোন অংশটাকে বলা হয়, তখন আমরা পিটুইটারি করব।
চলে আসি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন, শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত? একটি সংস্কৃতি কেন্দ্রিক প্রশ্ন। শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত? সেতার, বাঁশি, সন্তুর, সরোদ। একটু পড়াশোনা করলে এই প্রশ্নগুলোর উত্তর পারা যায়। শিবকুমার শর্মা হচ্ছে সি, সন্তর, সন্তরের জন্য বিখ্যাত। এছাড়াও বাঁশি রয়েছে। বাঁশিতে বিখ্যাত হচ্ছে, খুব পরীক্ষায় আসে এই প্রশ্নটা, হরিপ্রসাদ চৌরসিয়া। হরিপ্রসাদ চৌরসিয়া। তাছাড়া রয়েছে পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ। এছাড়াও রয়েছে মুর্তজা কবির। আর যদি আমরা সরোদ দেখি, সরোদের ক্ষেত্রে ওস্তাদ আমজাদ আলী খান। কি? আমজাদ আলী খান। বুদ্ধদেব দাশগুপ্ত রয়েছে সরোদে, বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়াও আর কি রয়েছে? সেতার। সেতারের ক্ষেত্রে খুব একটা বিখ্যাত নাম রয়েছে, আমরা প্রত্যেকেই জানি, কি? রবিশঙ্কর। রবিশঙ্কর। এছাড়া রয়েছে নিখিল ব্যানার্জি। নিখিল ব্যানার্জি। ঠিক আছে। তো শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত? শিবকুমার শর্মা সন্তরের জন্য বিখ্যাত। আর সেতার বাজিয়ে বিখ্যাত হয়েছেন রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি। বাঁশির জন্য হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল। সরোদের জন্য আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত। চলে আসি 7 নম্বর প্রশ্নে। পৃথিবীর অপসূর অবস্থান ঘটে থাকে কোন তারিখে? 4 জুলাই, 3রা জানুয়ারি, 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর। অপসূর অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক, সেটা হচ্ছে 4 জুলাই। ঠিক এর বিপরীত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে কম, সেটা হয়ে যাবে হচ্ছে অনুসূর। অনুসূর 3রা জানুয়ারি। এরপরের প্রশ্ন রয়েছে, ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? এ মুম্বাই, বি কলকাতা, সি কোচি, ডি পারাদ্বীপ। সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয় কলকাতা বন্দর থেকে। চলে আসি পরের প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন, হাজার চুরাশির মা কে রচনা করেন? এ মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, বাণী বসু, ডি সমরেশ বসু। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবী রচনা করেন। এছাড়াও আরেকটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে অরণ্যের অধিকার। অরণ্যের অধিকার, এটিও মহাশ্বেতা দেবী রচনা করেন। আর তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। তিনি জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন কত সালে? 1996 সালে। এটি সাহিত্যের ক্ষেত্রে ভারতীয় সর্বোচ্চ সম্মান। এছাড়াও এখানে আশাপূর্ণা দেবী রয়েছেন, তিনি ট্রিলজির জন্য বিখ্যাত। যদি প্রশ্ন আসে ট্রিলজি, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুল কথা। ঠিক আছে, কি বললাম? প্রথম প্রতিশ্রুতি, তারপরে সুবর্ণলতা, বকুল কথা, এসব এই 3টি উপন্যাস রচনা করেন আশাপূর্ণা দেবী। তিনিও জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তিনি হচ্ছে 1976 সালে জ্ঞানপীঠ পুরস্কার পান। চলে আসি 10 নম্বর প্রশ্নে। সম্প্রতি এর একটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখবে, অনেক কষ্ট করে খুঁজে বের করা। সম্প্রতি রামসার সাইট মর্যাদা পেল ছারি ধান্দ জলাভূমি, এটি কোন রাজ্যে অবস্থিত? ছারি ধান্দ, এটি গুজরাটে অবস্থিত। রামসার শব্দের অর্থ যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা লিখব হচ্ছে, ঠিক করব হচ্ছে জলাভূমিতে।
প্রশ্নের পাশাপাশি যেসব আলোচনা হয়েছে, আপনার যদি এই প্রশ্নর আলোচনাগুলি লিখে রাখেন তাহলে অনেক উপকার হবে। কোন উপকারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়? এ নিকোটিন, বি রেসারপিন, সি কুইনাইন, ডি মরফিন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রেসারপিন। আচ্ছা, প্রশ্ন যদি আসে রেসারপিন কোথা থেকে পাওয়া যায়, তাহলে রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে, যা আমাদের রক্তচাপ কমানোর জন্য রক্তচাপ কমাতে সাহায্য করে। আর কুইনাইন পাওয়া যায় হচ্ছে কোথা থেকে, আমরা সকলেই জানি সিনকোনা গাছের ছাল থেকে। আচ্ছা, এটি কি ম্যালেরিয়া রোগ সারাতে সাহায্য করে। চলে আসি 12 নম্বর প্রশ্নে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? এ ওয়ারেন হেস্টিংস, বি কর্নওয়ালিস, সি ডালহৌসি, ডি রিপন। ঠিক আছে, তো এখানে দুটি অপশন দেখো, ওয়ারেন হেস্টিংস আর কর্নওয়ালিস রয়েছে। তো যেহেতু এটা প্রবর্তন করেছিলেন হবে, তাই এটি হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। চিন্তা ভাবনা করেছিলেন ওয়ারেন হেস্টিংস, কিন্তু প্রবর্তন করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। চলে আসি 13 নম্বর প্রশ্নে। শকাব্দের প্রচলন কে করেছিলেন? শকাব্দের প্রচলন করেছিলেন এ বিম্বিসার, বি বিন্দুসার, সি অশোক, ডি কনিষ্ক। এর উত্তর হয়ে যাবে ডি কনিষ্ক। আচ্ছা, কনিষ্ক, কিন্তু সময়কালটা কি? এইভাবে সময়কালটা হয় আমরা যারা জানি, এই যে 78, এই 78 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ ধরা হয়। ঠিক আছে, 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ ধরা হয়। তাহলে 1 শতাব্দ সমান সমান 18 খ্রিস্টাব্দ। ভারতে 14 নম্বর প্রশ্ন। ভারতের মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? আব্দুল গফর খান, নবাব সলিমুল্লাহ, সৈয়দ আহমদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ। এ আব্দুল গফর খান, বি নবাব সলিমুল্লাহ। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে নবাব সলিমুল্লাহ। আমরা যদি একটু ইতিহাস ঘেঁটে দেখি তবে দেখতে পাবো মুসলিম লীগ কবে? 1906 সালে। কোথায়? ঢাকায়। ঢাকায় কে করেছে? ঢাকার নবাব খাজা সলিমুল্লাহ। চলে আসি পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক, এই উত্তর এতে রয়েছে রাজা রামমোহন রায়, বিতে স্বামী বিবেকানন্দ, সিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, এটি হোমওয়ার্ক রইল, তোমরা কমেন্টে এই হোমওয়ার্কের উত্তরটা দেবে, পরে আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেব। চলে আসি 16 নম্বর প্রশ্নে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? আচ্ছা, এখানে একটু কনফিউজ হওয়ার মতন ব্যাপার রয়েছে। যদি বলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে, তাহলে হবে অ্যানি বেসান্ত। ঠিক আছে, অ্যানি বেসান্ত কত সালে হয়েছিলেন তিনি? 1917 সালে। কিন্তু প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, এখানে রয়েছে প্রথম ভারতীয় মহিলা হয়ে যাবে সরোজিনী নাইডু। তিনি হয়েছিলেন 1925 সালে। চলে আসি 17 নম্বর প্রশ্নে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান এ রাজস্থান, বি অন্ধ্রপ্রদেশ, সি কর্ণাটক, ডি আসাম। বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। একটি গুরুত্বপূর্ণ জায়গা রাজস্থানে যদি চলে আসে রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তাহলে তখন হবে রাজস্থান, বা কেওলা দেও ঘানা
জাতীয় উদ্যান, তাহলে এটা হবে এই দুটো রাজস্থান। রয়েছে আসাম, আসামে রয়েছে কাজিরাঙ্গা, এছাড়া রয়েছে মানস, এছাড়া দিহিং, দিহিং পাটকাই। চলে আসি 18 নম্বর প্রশ্নে। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। চলে আসি 19 নম্বর প্রশ্নে। সিধু কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত? সন্ন্যাসী বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ডি সাঁওতাল বিদ্রোহ। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সাঁওতাল বিদ্রোহ। আজকে শেষ প্রশ্ন আমাদের আলোচনার 20 নম্বর প্রশ্ন। এর আগের দিন ঠিক এই প্রশ্নকেই কেন্দ্র করে অন্য একটি প্রশ্ন ছিল। সেখানে ছিল অসহযোগ আন্দোলন কবে চালু হয়, সেটা ছিল 1920 সাল। কিন্তু এখানে আজকের প্রশ্নটা একটু ভিন্ন। রাওলাট আইন কত সালে পাস হয়? রাওলাট আইন পাস হয় 1919। যাকে কেন্দ্র করে আমরা কি দেখতে পাই? 1919-এ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ঠিক আছে, তার প্রতিবাদে আমরা 1920-তে গান্ধীজিকে দেখব অসহযোগ আন্দোলন শুরু 1920 সালে কি গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করলেন। তারপরে আমরা 1922-এ দেখব চৌরিচৌরা ঘটনাতে একটি থানা পুড়িয়ে দিয়েছিল জনগণ। তো 1922 সালে গান্ধীজি সেই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে রাওলাট আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। আপনারা জানাবেন আমাদের এই 20টি প্রশ্নের আলোচনা কেমন লাগলো। এই প্রশ্নের পাশাপাশি যে আমরা তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম, সেই তথ্যগুলো আপনাদের কতটা কাজে লাগলো সেটা আপনারা কমেন্টে জানাবেন। এই হলো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। খুব শীঘ্রই আবার ফিরে আসব তৃতীয় ক্লাস নিয়ে। আপনারা সঙ্গে থাকুন লার্ন উইথ শিক্ষা আয়তনের এবং চাকরি প্রিপারেশন নিতে থাকুন এই চ্যানেল থেকে। ধন্যবাদ।